নমস্কার, আমি শ্রাবন্তী। আমার বং বাংলা ন্যারেটিভ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করি আমার বন্ধুরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজ চতুর্থী, চারিদিক আলোয় আলোকিত, সাজো সাজো রব। মা আসছেন। তোমরা কে কে ঠাকুর দেখা শুরু করে দিয়েছো অলরেডি? মহালয়া থেকেই তো এখন ঠাকুর দেখা শুরু হয়ে যায় অনেকেরই। কে কে কোথায় কোথায় ঠাকুর দেখছো বা এবার পুজোয় কার কোথায় কি প্ল্যান জানাতে ভুলো না। তার ফাঁকে ঘটনা মিস করলে চলে নাকি? তাই পুজোর আগে মুহূর্তে একটা দারুণ ঘটনা নিয়ে, বেশ বড় একটি ঘটনা নিয়ে আজকে চলে এসেছি। তাহলে চলো একদম সময় নষ্ট না করে চটপট শুনে ফেলা যাক আজকের ঘটনা। ঘুরে আসি ভয়ের দুনিয়ায়। ঘটনাটি সংগৃহীত, আমি যেভাবে ঘটনাটি পড়েছি সেভাবে তোমাদের কাছে তুলে ধরলাম। মাসি, আমাকে তাড়াতাড়ি জলখাবার দাও, স্নান সেরে বেরোতে বেরোতে বলল অর্পিতা। কেন রে, এত তাড়া কিসের? বলে ওঠে অরুণিমা। একটু আর্জেন্ট অফিস যেতে হবে গো। সে কি, তোর তো আজকে অফ ডে, কাল না বললি? সাংবাদিকদের আবার অফ ডে, কি যে বলো না মাসি। দ্রুত খাওয়া শেষ করে অফিসের উদ্দেশ্যে রওনা দেয় অর্পিতা। অর্পিতা মুখার্জি কাজ করে একটি পত্রিকা অফিসে, ক্রাইম রিপোর্টার হিসাবে। ছোটবেলা থেকেই বড় হয়েছে মাসির কাছে। বাবা মায়ের কথা তার মনে নেই। মাসির কাছে শুনেছে বাবা মা উভয়েই একটা অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল। ভেতরে ঢুকে রাহুলকে দেখে একটু অবাক হয় অর্পিতা। তাকেও যে ডাকা হয়েছে তা অর্পিতা জানতো না। অর্পিতা ও রাহুল দুজনকেই অফিসে বস ডেকে পাঠিয়েছে। স্যার কেন আমাদেরকে এখানে ডেকেছে কিছু জানো রাহুল? বুঝতে পারছি না, হয়তো কোনো কেস কভার করতে হবে। ইতিমধ্যেই পল্লব দাশগুপ্ত অর্থাৎ অর্পিতাদের স্যার কেবিনে ঢুকে বলতে শুরু করেন। শোনো, শীতলপুরে গত 2 মাসে 3 জন মেয়ে উধাও হয়েছে। গ্রামবাসী মুখে কুলু পেটে বসে আছে। স্থানীয় পুলিশ ঠিকঠাক তদন্ত করতে পারছে না। বিষয়টা নিয়ে কিছু কিছু শুনেছি, অর্পিতা পাশ থেকে বলে। এটা বিভিন্ন জায়গায় নানান রংচং ছড়িয়ে প্রচার হচ্ছে, কিন্তু আসল সত্য কেউ বের করতে পারেনি। আমি চাই তোমরা আগামীকাল সেখানে যাবে আর বিষয়টার একটা কিনারা করবে অতি দ্রুত। আমাদের এই দৈনিক কলমে যেন সর্বপ্রথম আসল ঘটনাটা প্রমাণ সহ প্রকাশিত হয়। স্যারের এই কথায় সম্মতি জানিয়ে বের হয়ে আসে দুজনেই। রাহুল অর্পিতাকে বাড়িতে ড্রপ করে বাইক নিয়ে চলে যায়। কি রে, ফিরে এলি? হ্যাঁ মাসি, ওই একটা কেসের ব্যাপারে কথা বলার জন্য স্যার ডেকেছিলেন। তুমি পারলে আমার ব্যাগটা গুছিয়ে দিও তো, 2-3 দিন হয়তো থাকতে লাগতে পারে ওখানে। তো এবার ডেস্টিনেশন কোথায়? শীতলপুর। শীতলপুর? মাসি একটু চমকে ওঠে। হ্যাঁ মাসি, দক্ষিণ 24 পরগনার একটা প্রত্যন্ত গ্রামাঞ্চল। ওখানে গত 2 মাসে নাকি 3-3টে মেয়ে উধাও হয়ে গেছে এবং এই বিষয়ে কেউ কোনো কথাও বলছে না। টিভির চ্যানেল বদলাতে বদলাতে বলে অর্পিতা। আমার মাথার দিব্যি, তুই ওখানে যাবি না। আকুল হয়ে বলে ওঠে মাসি। আমার কথা না শুনলে আমি তোর পা ধরে বসে থাকবো, কিন্তু তোকে যেতে দেব না। মাসি, তোমার কি হয়েছে? কেন এমন করছো তুমি? আগে তুই বল যে তুই যাবি না।
কখনো যাবি না ওই শীতলপুরে? মাসি কেমন উদ্ভ্রান্তের মতো আচরণ করতে থাকে। পরিস্থিতি সামাল দিতে অর্পিতাকে মাসির কথায় সম্মতি জানাতেই হয়, কিন্তু সে কিছুতেই বুঝতে পারছে না যে মাসি কেন তাকে নিষেধ করছে। মাসি তো সব ব্যাপারে কত উৎসাহ দেয় তাকে। সন্ধ্যায় গুটি গুটি পায়ে অর্পিতা মাসির ঘরে যায়। মাসি পাশ ফিরে শুয়ে আছে। মেশো চুপচাপ খাটের পাশে চেয়ারে বসে আছে। আয় মা, ভেতরে আয়। মেশো অর্পিতাকে ডাকলেন। অর্পিতার একটু অদ্ভুত লাগে, মাসি কখনো তো এই সময় শুয়ে থাকে না, আর মেশো এই সময় কখনো বাড়ি ফেরে না। আজ কি হয়েছে? ধীরে ধীরে খাটে বসে অর্পিতা মাসির গায়ে হাত দেয়। মাসি একটু চমকে উঠে বসে। তুই যাবি না তো? কথা দিয়েছিস কিন্তু। না, যাব না, কিন্তু তুমি যদি আমাকে সত্যিটা বলো যে কারণটা কি, কেন যাব না? কোনো সত্যি ফত্যি নেই, সব জায়গায় যা, কিন্তু তুই ওই গ্রামে যাবি না। ঠিক আছে, সত্যি যখন ওখানে কিছু নেই, তাহলে ওখানে যাওয়াটা অ্যাভয়েড করার কোনো কারণ আমি দেখছি না। আমি যাব। অর্পিতা কঠিন সুরে বলে ওঠে, ঘর থেকে বেরিয়ে যাচ্ছিল। এমন সময় মেসো মশাই অর্পিতার হাত ধরে আবার তাকে বসিয়ে দেয়। বউয়ের দিকে ফিরে মেসো মশাই বলে, অরু শোনো, অর্পিতা এখন আর ছোট নেই, ওরও সব জানার অধিকার আছে। মাসি চুপচাপ অর্পিতার দিকে তাকিয়ে থাকে, যেন কোনো একটা দ্বিধায় ভুগছেন তিনি। অবশেষে একসময় মাসি বলতে শুরু করেন অর্পিতাকে, খানিকটা এই রকম, বিয়ের 5 বছর হয়ে গেলেও আমার বাবা মায়ের কোনো সন্তান হয়নি। অনেক চিকিৎসা করানো হয়েছিল, কিছুতেই কিছু লাভ হয়নি। আত্মীয় স্বজনের কথাবার্তা, গালমন্দ সবকিছু শুনে মায়ের তখন দিশেহারা অবস্থা। ঠিক এই সময় বাবা চারপাশে রটিয়ে দেন যে মা গর্ভবতী, আর ডাক্তার বলেছে তার বায়ু পরিবর্তন করতে হবে, নয়তো যে কোনো সময় গর্ভপাত হয়ে যেতে পারে। প্রায় 10 মাস পর বাবা মা একটা কন্যা সন্তান নিয়ে বাড়ি ফিরে আসেন। চারপাশে খুশির বন্যা বয়ে যায়। সেই কন্যা সন্তানটি ছিল তোর মা। অর্পিতা চুপচাপ বসে শুনছিল। মাসি হঠাৎ চুপ করে গেছে, কথা বলছে না দেখে অর্পিতা জিজ্ঞাসা করে, তারপর তারপর মাসি? মাসি ইতস্তত করে আবার বলা শুরু করে, আসলে দিদিকে বাবা মা একটা কবরখানার সামনে থেকে তুলে এনেছিল। সদ্যজাত একটা শিশুকে কেউ একজন কবরখানার সামনে রেখে দিয়ে চলে গিয়েছিল, আর বাবা এরকমই কিছু একটা খোঁজ করছিল আড়ালে। তাই ওই মেয়েটিকে, অর্থাৎ ওই সদ্যজাত শিশুটিকে তুলে নিয়ে চলে আসে। অথচ সবচেয়ে আশ্চর্যজনক ঘটনা হলো, তার পরের বছরই আমারও জন্ম হলো। কেউ আমার দিদি সম্পর্কে কিচ্ছু জানতো না, আমি নিজেও জানতাম না। জানলাম সেদিন, যেদিন দিদি তোর বাবার সাথে পালিয়ে গিয়েছিল। বাবা মা তাদের বিয়েতে রাজি ছিল না। পালিয়ে যাওয়ার পরে মা কথায় কথায় কাঁদতে কাঁদতে বলে ফেলেছিল, যদি আমাদের রক্ত হতো তাহলে কি এই কাজ করতো? কখনো করতো না, কখনো না। তখন আমি বিষয়টা জানতে পারি,
তখন আমার বয়স মাত্র 16, আর দিদির 17 কিংবা আরেকটু বেশি। ভুল করার বয়স তখন। তোর বাবা অন্য ধর্মাবলম্বীর ছিল, তাছাড়াও একেবারেই পড়াশোনা না জানা একটা লোক। জানি না দিদি তার মধ্যে কি দেখেছিল। তাদের পারিবারিক অবস্থাও খুবই শোচনীয়, সম্বন্ধ করার কোনো প্রশ্নই নেই। তারপরেও আমার যে দিদি এই বাড়িগঞ্জের মতো জায়গায় এত বিলাসিতায় বড় হয়েছে, তাকে গিয়ে উঠতে হলো সেই অন্ধকার শীতলপুর নামক এক প্রত্যন্ত গ্রামে। এক প্রকার অভিমান থেকেই বাবা মা আর যোগাযোগ করেননি। আমার সাথে অবশ্য চিঠি চালাচালি হতো। তুই যখন পেটে, তখন দিদি চিঠি লিখে খুব করে আমাকে তার কাছে যেতে বলতো, যেন একেবারে নাছোড়বান্দা। সেই চিঠির প্রত্যেকটা অক্ষরে যেন লুকিয়েছিল অদৃশ্য দুঃখ, কষ্ট আর মানিয়ে না নিতে পারার কঠিন আক্ষেপ। বাবা মাকে না জানিয়েই এডুকেশনাল ট্যুরের কথা বলে আমি আর আমার 2 বন্ধু দিদির বাড়ি গিয়ে উপস্থিত হলাম। ঘরের অবস্থা জরাজীর্ণ। ভেতরে মেঝের উপর একটা পাটি পাতা, তার উপর তেল চিটচিটে তোষক আর 2টো বালিশ। একপাশে একটা ট্রাঙ্ক আর একটা মাটির কলসি। এই সব মিলিয়ে ঘরের পরিস্থিতি। দিদির এই শোচনীয় অবস্থা দেখে আমার চোখ জলে ভরে উঠল। তখন দিদির ভরা মাস, তোর আসার সময় হয়ে গেছে। তখন দিদির চোখ ভেতরে ঢুকে গেছে, চোখের নিচে কালি, শরীর শুকিয়ে জীর্ণ অবস্থা। দিদি যে এত করে আমাকে ডেকে নিয়ে গেল ওর কাছে, কিন্তু কিছুই বলল না। প্রায় কথা বলল তোর বাবা, তাও আবার দিদির আড়ালে আমাকে ডেকে নিয়ে। আপনার বোনের উপর জিন ভর করেছে, যদিও গ্রামের মানুষজন তাকে ডাইনি বলছে। আমি সহ আমার 2 বন্ধু চমকে উঠলাম, কারণ আমরা এমন মানসিকতা ধারণ করি না। কেন? আমার দিদি কি করেছে? সম্বোধনহীন ভাষায় তাকে জিজ্ঞাসা করলাম। সে বেশ কিছু ঘটনার বর্ণনা দিল, যেগুলো শুধুমাত্র হরর গল্পে সম্ভব। যেমন চোখ দিয়ে কাউকে ভস্ম করে দেওয়া, অভিশাপ দেওয়া, এবং সেই অভিশাপ দেওয়ার কারণে মুখে রক্ত উঠে মানুষের মারা যাওয়া, এইসব হাবিজাবি গল্প। এরকম নাকি 4-5টা ঘটনা ঘটেছে এই কয়েকদিনের মধ্যেই। কিন্তু দিদি যখন আমাদের এখানে ছিল, অর্থাৎ বিয়ের আগে, তখন তো এসব কিছু হয়নি। তাই বুঝতে পারলাম সবটাই হয়তো এদের বানানো। গ্রামের মানুষজন নাকি খুব ক্ষেপে আছে, দিদিকে ডাইনি সম্বোধন করে বাড়ি ঘরে আগুন লাগিয়ে দিতে চায়। গ্রাম পঞ্চায়েত নাকি 2-1 দিনের মধ্যেই সিদ্ধান্ত নেবে। যাকে নিয়ে এত কথা, সেই দিদি কিন্তু নির্বিকার ভাবে ঘুরে বেড়াচ্ছে। দিদির সাথে অল্প একটু সময় কাটিয়েই আমরা আবার রওনা দিলাম। বাড়িতে পৌঁছে আর নিজেকে সামলাতে না পেরে সব সত্য অকপটে বাবা মাকে জানালাম। বাবা প্রথমে একটু রাগ করলেও পরে কান্নায় ভেঙে পড়ল। ঠিক হলো আমরা গিয়ে দিদিকে শীতলপুর থেকে উদ্ধার করে নিয়ে আসব। পরের সপ্তাহেই আমরা গাড়ি নিয়ে চলে গেলাম শীতলপুরে। ওহ, আগে যদি জানতাম বলে মাসি ডুকরে কেঁদে ওঠেন। কেন মাসি, কি হয়েছিল? অর্পিতা উদ্বিগ্নভাবে বলে ওঠে। আবার মাসি বলে, সেই গ্রামের কুসংস্কারাচ্ছন্ন মানুষগুলো
তোর মায়ের হাত পা চোখ মুখ সব বেঁধে বাড়িতে আগুন দিয়ে দেয়। তোর বয়স তখন মাত্র 1 দিন। দাউ দাউ করে তখন আগুন জ্বলছে চারিদিক। আগুনের শিখায় শীতলপুরের অন্ধকার যেন আরো তীব্র হয়ে যাচ্ছিল। আমরা সবাই কান্নায় ভেঙে পড়লাম। এমন সময় আমাদের ড্রাইভার দৌড়াতে দৌড়াতে এসে বলল, তুই নাকি জীবিত আছিস। তোকে কোনো মতে বাড়ি থেকে বের করেছে তোরই বাবার কোনো এক আত্মীয়, নাম ইকরামুল হক। তিনি রাতের আধারে তোকে আমাদের কোলে তুলে দেন এবং দ্রুত ওই জায়গা থেকে সরে আসার পরামর্শ দেন। তোর বাবার কোনো খোঁজ আমরা সেদিন পাইনি, এর পরেও পাওয়া যায়নি। সে তখন ঘরে ছিল নাকি আগেই দিদিকে ছেড়ে চলে গিয়েছিল তা আমাদের কারুর জানা নেই। আমরা তোকে নিয়ে রীতিমতন পালিয়ে আসি। বলতে বলতে চোখ মুছলেন মাসি। দেখ অর্পিতা, আমি চাই না তুই ওই গ্রামে যা। যদি কোনোভাবেও তোর পরিচয় ফাঁস হয়ে যায় তাহলে ওরা তোকেও ছাড়বে না। কেন? আমি কি করেছি? অর্পিতা অবাক হয়ে প্রশ্ন করে। তুই বুঝবি না রে মা, ওদের রন্ধ্রে রন্ধ্রে মিশে আছে কুসংস্কার। ওরা আমার দিদিকে ডাইনি বলেছে, তাই ডাইনির গর্ভের শিশুকেও ডাইনি বলে আখ্যায়িত করেই পুড়িয়ে মারতে চেয়েছিল। নিজের ঘরে ফিরে কখনো না দেখা মায়ের জন্য আজ খুব আকুল হয়ে কাঁদল অর্পিতা। কি নির্মমতা! মাকে নাকি পুড়িয়ে দেওয়া হয়েছিল, তাও আবার ডাইনি অভিযোগে। মানতেই পারছে না অর্পিতা। রাহুলের ফোনে চমক ভাঙে অর্পিতার। কি ব্যাপার, তুমি নাকি শীতলপুরের যাওয়াটা ক্যান্সেল করে দিয়েছো? স্যার তো আমাকে ফোন করে তাই বললেন। কি হয়েছে, কোনো সমস্যা? না রাহুল, কোনো সমস্যা না, এমনি। এমনি? আরে কি যে করো না, আমার সাথে এখন পাঠাচ্ছে ওই দেবযানীকে। কি যে বিরক্ত লাগছে, দূর। যাও না তোমরা, দেখো কিছু উদ্ধার করতে পারো কিনা। হয়তো মেয়েগুলোকে ওরা পুড়িয়ে মেরে ফেলেছে, তাই ওই গ্রামের কেউ কিচ্ছু স্বীকার করছে না। আনমনে বলে ওঠে অর্পিতা। মানে কি বলছো এসব? পুড়িয়ে মেরে ফেলবে কেন? ও সরি, আসলে কিছু না, আমার খুব টায়ার্ড লাগছে গো, আমি একটু ঘুমাবো। গুড নাইট। শীতলপুরের রহস্য রাহুলরা উদ্ধার করতে পারেনি। কেটে গেছে আরো 2 মাস। অর্পিতা নিজের শরীরে প্রাণের স্পন্দন অনুভব করে। রাহুল শুধু তার বন্ধু কিংবা কলিগ নয়, তারা গত 6 মাস আগেই মন্দিরে বিয়ে করেছে, কিন্তু কাউকে এখনো জানায়নি। কারণ একটাই, রাহুলদের স্ট্যাটাস তাদের সাথে যায় না। ওরা নিচু জাত, যদিও অর্পিতা এসব মানে না। রাহুলকে পুরো বিষয়টা জানাতেই রাহুল অনেকভাবে কনভিন্স করার চেষ্টা করলো বাচ্চাটা অ্যাবর্শন করে ফেলার জন্য, কিন্তু অর্পিতা কোনোভাবেই তাতে রাজি নয়। অর্পিতা যখন চোখ খুলল তখন নিজেকে আবিষ্কার করলো অপারেশন থিয়েটারের মতো একটা জায়গায়। একজন ডাক্তার আর একজন সিস্টার কি সব যন্ত্রপাতি সাজাচ্ছে। মনে পড়ে যায় অফিসে রাহুলের সাথে প্রচন্ড রকম বাকবিতণ্ডা হয়েছিল এই বাচ্চাটার ব্যাপারে। তার কিছুক্ষণ পরে এসেই রাহুল নিজেই অর্পিতার কাছে ক্ষমা চায় এবং ওকে কফি অফার করে। আর তারপরেই অর্পিতা নিজেকে এখানে আবিষ্কার করে। সে বুঝে গেছে বাচ্চাটা নষ্ট করার জন্যই রাহুল তাকে কোনোভাবে অজ্ঞান করে এই হাসপাতাল পর্যন্ত নিয়ে এসেছে। যেহেতু অফিসের সবাই জানে যে ওরা খুব ভালো বন্ধু, তাই রাহুলের সাথে ওকে একলা ছাড়তে
কেউ মনে কোনো সন্দেহ রাখেনি। অর্পিতা তৎক্ষণাৎ উঠে বসে, জ্বলন্ত চোখে তাকিয়ে থাকে ডাক্তার আর সিস্টারের দিকে। এরাই তাহলে সেই পিশাচ যারা তার বাচ্চাকে মেরে ফেলতে চায়। হঠাৎ কি যেন হলো, দুজনেই সেই ডাক্তার আর নার্স মুখে প্রচন্ড যন্ত্রণার অভিব্যক্তি নিয়ে মেঝেতে পড়ে কাঁতরাতে লাগলো। অর্পিতাকে ওটি থেকে বের হতে দেখে রাহুল অবাক হয়ে গেল। অর্পিতা তখন রাগে ফুঁসছে, দৃষ্টি প্রসারিত করে বড় বড় চোখে শুধু একবার তাকায় রাহুলের দিকে। কোনো কারণ ছাড়াই রাহুল কাঁপতে শুরু করে, আর হঠাৎ রাহুলের মুখ থেকে বের হতে থাকে দলা দলা টকটকে লাল রক্ত। অর্পিতা দ্রুত পায়ে হেঁটে বাইরে বের হয়ে আসে। তার মাথার মধ্যে কে যেন বলে চলেছে, এই সন্তানকে, এই উত্তরাধিকারকে, এই বিরল প্রজন্মকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে, তোকে এগিয়ে যেতে হবে। অর্পিতার মুখে ফুটে ওঠে একটা ক্রূর হাসি, যে হাসি আগে কখনো সে হাসেনি। তো এই ছিল আজকের ঘটনা, বেশ ভয়ঙ্কর একটি ঘটনা। তবে ঘটনার সত্যতা আমার যাচাই করা নেই, আমি জানি না এটি সত্যি ঘটনা নাকি কোনো গল্প। তবে বেশ ভয়ঙ্কর একটি ঘটনা, এবং সাথে সাথে আরও একটি ব্যাপার পরিষ্কার করা দরকার, কোনো রকম কুসংস্কার বা কোনো রকম ধর্ম বিদ্বেষ মানসিকতা নিয়ে কিন্তু ঘটনাটি পাঠ করিনি। তাই দয়া করে কেউ ধর্মবিদ্বেষ বা কুসংস্কার এগুলোকে এর মাঝে টেনে আনবেন না। আপনারা গল্প শোনার উদ্দেশ্যে বা ঘটনা শোনার উদ্দেশ্যে ঘটনাটি শুনবেন। আর আপনাদের কি মনে হয় এটি সত্যি ঘটনা? মানে এখনো কি এরকম কোনো কিছু আদৌ ঘটে? যদিও প্রত্যন্ত গ্রামে হয়তো এখনো এরকম অনেক কিছু হয়ে থাকে যা আমরা কলকাতাবাসীরা, শহরবাসীরা আন্দাজও করতে পারি না। তোমাদের কারোর কাছেও যদি এইরকম কোনো কিছু ঘটনা জানা থাকে, কোনো রকম কোনো এক্সপিরিয়েন্স থাকে, আমাকে শেয়ার করতে ভুলো না। তোমাদের কাছে থাকা ঘটনাও আমাকে পাঠিয়ে দিতে পারো rupkathasen2008@gmail.com এই আইডিতে। তাহলে সেই ঘটনাগুলিও আমরা সবাই একসাথে জানতে পারবো, শুনতে পারবো, আরো সচেতন হতে পারবো। আমার ঘটনা পাঠ যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না বন্ধুরা। তোমরা তো জানোই সোমবার আর শুক্রবার সন্ধে 6টা মানেই বং বাংলা ন্যারেটিভসের তরফ থেকে দারুণ কিছু ঘটনা তোমাদের কাছে আসতেই থাকে। তাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজ তাহলে এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, পুজো খুব ভালো করে এনজয় করো, তবে তার মাঝে ঘটনা শুনতে মিস করো না কিন্তু। ধন্যবাদ।